তোমার হাজার বছরের সম্পর্ক আর যে শহরের রাজকুমারী তুমি, কিন্তু রাক্ষসদের জন্য আর তোমার চাচা তিয়ান খানের জন্য রাক্ষসরা মায়াবিনীর শহরকে নরকে পরিণত করে। তোমাকে আর আমার আত্মাকে নীল রঙের গোলাপে বন্দি করে রাখে। সেখান থেকে তোমার বাবা গোলাপ এনে তোমায় পুনরায় বন্দিমুক্ত করে, আর তুমি পাও পুনরায় শরীর। তুমি পৃথিবী থেকে মায়াবিনীর শহরে পৌঁছা মাত্র নীলরাঙা গোলাপটির মাঝখান থেকে আমি পুনরায় আত্মা ফিরে পাই। চুপ করবেন? কি বলছেন এসব? রূপকথার গল্প আমি শুনতে চাই না। এছাড়া আপনাকে দেখে সুবিধার মনে হচ্ছে না। আমার বাবা কোথায়? বাবাকে এনে দেন। আর আপনি খবরদার আমার সামনে আসবেন না। রুদ্র কি বলবে ভেবে পাচ্ছে না। সে বুঝতে পারছে অধরার উপর শয়তানের ছায়া প্রবেশ করতে চাচ্ছে, সেজন্য অধরা এখানে আসছে সেটাও ভুলে গেছে। যা কিছু করতে হবে কৌশলে করতে হবে, তা না হলে রাতে তো আবার তার আত্মা দেহ ছেড়ে পুনরায় ফুলের মাঝে চলে যাবে। কি হলো? কি ভাবেন মনে মনে? আমার বাবা কোথায় বলছেন না কেন? আচ্ছা বলছি, আগে তোমাকে একটা রুম দেখাই। রুম দেখাবেন মানে? আপনার মতলব সুবিধার মনে হচ্ছে না। এখন তর্ক করার সময় না। অনুরোধ করছি আপনি আমার সাথে পাশের রুমে চলেন। সেখানে গেলেই আপনার বাবা কোথায় জানতে পারবেন। অধরা রুদ্রের সাথে পাশের রুমে গেল। রুমে যাওয়ার সাথে সাথেই নাকে গোলাপের সুবাস আসতে লাগলো, আর পূর্বানি বাতাস অধরার বাঁধা চুল খুলে দিল। রুমটা অধরার বেশ পরিচিত মনে হচ্ছে, পরিপাটি খুব গোছানো। তবে অধরা অবাক হলো, রুমের প্রতিটি দেওয়ালে রুদ্র আর তার ছবি, তাও রাজকুমারী পোশাকে বেশিরভাগ। অধরার মাথাটা ধরে আসছে, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না। এমন সময় দরবেশ বইটা এনে বলল, মা, এখানে হাত দিয়ে চোখ বন্ধ করো, তুমি তোমার বাবাকে সহ সবাইকে দেখতে পারবে। অধরা হাত দিয়ে এবার চোখ বন্ধ করতেই দেখতে পেল হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। অধরা রাজকুমারীর পোশাকে বসে আছে, তার পাশে রুদ্র বসে আছে। অধরা রুদ্রের হাতটা শক্ত করে ধরে আছে। অধরার সব মনে পড়তে লাগলো, সে যে হাজার বছর আগে রাজকুমারী ছিল মায়াবিনীর রাজ্যে, আর তারই প্রেমিক ছিল রুদ্র। রুদ্রকে সে নিজের থেকেও বেশি ভালোবাসত, আর আজ তাকেই চিনতে পারছে না। নিজের কাছে তার নিজেরই খারাপ লাগছে। অধরা আরও ভাবনার গভীরে হারিয়ে যাচ্ছে। হঠাৎ একদিন তাদের বিয়ের তারিখ নির্ধারণ হলো। বিয়ের সব কিছু ঠিক, হঠাৎ নেমে আসলো কালবৈশাখী ছায়া। তার চাচা রাক্ষসদের সাথে মিলে কালো জাদু আর রাজদরবারের সুরক্ষা কবচ পুড়িয়ে ফেলে। তারপর জাদুর মাধ্যমে রুদ্রের দেহ থেকে আত্মাটা বের করে নেয়। রুদ্রের সুন্দর দেহটা মুহূর্তেই লাল হয়ে যায়। আকাশ কোনো কালো মেঘে ছেয়ে যায়। রাজদরবারের সবাই ভয়ে কাঁপছে। কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। রাক্ষসটা মুহূর্তেই বিয়ের আসরটাকে মৃত্যুপুরীতে পরিণত করে ফেলল। অধরা রুদ্রকে ধরে কাঁদছে, রুদ্র কোনো কথা বলছে না। অধরা জড়িয়ে ধরে রুদ্রকে বুকের সাথে। এদিকে অধরার চাচা চিৎকার দিয়ে বলে ওঠে, আজ থেকে এই মায়াবিনী শহর আমার, আমার রাজত্ব। আমি এই মায়াবিনী শহরের রাজা। রুদ্রের বাবা তিয়ানের কথা শুনে চেঁচিয়ে বলল, খবরদার শয়তান, অনেক হয়েছে আর নয়। তুই আমাদের সাথে এমন করবি ভাবতেও পারিনি। তুই একটা বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান। বেঈমানি না করলে আমি এই রাজত্ব কোনোদিনই পাবো না। ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি এই মায়াবিনী শহরের রাজা হব, আর অধরা হবে আমার রানী, আর তোরা হবি সবাই আমার প্রজা। আমি তোদের রক্তে গোসল করব। তিয়ানের কথা শুনে রুদ্রের বাবা যখন তরবারি নিয়ে এগিয়ে যায়, সেই সময় নিকোলাসের ইশারার রাক্ষসটা মুহূর্তের মাঝে ছিন্ন ভিন্ন করে ফেলে রুদ্রের দেহটা। অধরা এই ভয়ানক দৃশ্য দেখে ভড়কে যায়, তার সারা শরীর কাঁপছে। রাক্ষসটা সবার রক্ত খাচ্ছে, মানুষের বুকের ভিতর থেকে কলিজা বের করে সে কি নৃশংসভাবে চিবিয়ে। ঠিক তখনই তিয়ান মানে অধরার চাচা অধরাকে সামনে এসে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি হবে এই মায়াবিনী শহরের রানী। আমি তোমাকে বিয়ে করব, চির অমরত্ব লাভ করব। আজকে রাতটা পূর্ণিমার রাত, আর আজকে রাতে আমি তোমার মাঝে বিলীন হয়ে যাব। চাচা, আপনার পায়ে পড়ি, আপনি আমার রুদ্রকে ভালো করে দেন। আপনি আমার বাবার মতো, এসব হয় না। আপনি আমাদের শহরটাকে নরকে পরিণত করবেন না। চুপ করো, আমি যা বলবো তাই হবে। আমি যদি বলি সূর্যরও তার গতি পাল্টাবে, তাই বলছি প্রস্তুতি নে, তোর ভরা যৌবন উপভোগ করব।
কথাগুলো বলে নিকোলাস রাজপ্রাসাদে চলে গেল। অধরা কি করবে বুঝতে পারছে না। মন চাচ্ছে সে নিজেকে শেষ করে দিক, যেন তার চাচার মতো শয়তানের মনোবাসনা পূর্ণ না হয়। সেজন্য সে স্বেচ্ছায় আত্মহুতি দিবে। রাতে যখন অধরাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে, তার আগে সে রাজপ্রাসাদে রাখা বিষাক্ত গাছের বিষাক্ত বীজ খেয়ে নেয়। রাক্ষসটা যখন বিয়ের মণ্ডপে তাকে নিয়ে যায়, কাজী যখন জাদুকারী মন্ত্রে অধরার অনিচ্ছা সত্ত্বেও বিয়ের কাজ সম্পন্ন করবে, ঠিক তখনই অধরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। মুহূর্তেই সমস্ত শরীর নীলবর্ণ হয়ে যায়। তিয়ান চিৎকার দিয়ে বলে ওঠে, না, এই হতে পারে না। আমার এত বছরের সাধনা নষ্ট হতে পারে না। কি করছো তোমরা? অধরাকে বাঁচাও আর তাকে ফুলসজ্জায় নিয়ে যাও। তিয়ানের কথা শুনে রাক্ষসদের রাজা যিনি, তিনি হুঙ্কার দিয়ে উঠলেন। তার হুঙ্কারে আকাশ বাতাস কেঁপে উঠল। রাক্ষসদের রাজা সমস্ত রাক্ষসদের গায়ে আগুন লাগিয়ে দিল শাস্তি স্বরূপ। তোরা জানিস আমরা অমরত্ব লাভ করতাম, আর সেটা এখন কঠিন হয়ে গেল। আমাদের এই মেয়ের নতুন জীবনের অপেক্ষায় থাকতে হবে। তিয়ান রাক্ষস রাজার কথা শুনে বলল, কি বলছিস এসব? তোরা অমরত্ব লাভ করবি মানে? হ্যাঁ, আমরা করব। আর তোকে সেভাবেই আমরা তৈরি করেছি। আজ রাতটা যদি অধরার সাথে তোর মিলন হতো, তাহলে অধরাকে আমাদের শয়তানের সামনে বলি দিয়ে তোর রক্ত পান করলে আমি হতাম চির অমর। তুই না মূর্খ? এই রাক্ষস জাত, তোরা আমার সাথে বেইমানি করেছিস। হা 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 হা। কিসের বেইমানি? যে নিজের রক্তের সাথে বেইমানি করতে পারে, তার সাথে আমরা কেন পারবো না? রাক্ষসটা যে তিয়ানের মাথা ধরে টান দিয়ে শরীর থেকে আলাদা করে ফেলল। শরীরটা মাটিতে গড়াগড়ি বাড়ছে। রাক্ষসটা রক্ত পান করে নিল। তারপর অধরা আর রুদ্রের আত্মাকে নীল গোলাপের মাঝে বন্দি করে রাখে। রাক্ষস রাজা তখন বলে, একদিন এই অধরার পৃথিবীর জন্ম হবে। সে যখন প্রাপ্তবয়স্ক হবে, তখন তার 21 বছর 7 দিনের মাথায় চাঁদ আর সূর্য একই সরল রেখায় থাকবে। সেদিন অধরাকে বলি দিয়ে তার রক্ত প্রাণ করতে পারলে আমরা হব অমর, আর আমাদের শক্তি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। তবে খবরদার, অধরা আর রুদ্রের যদি শারীরিক মিলন হয়ে যায়, তাহলে মায়াবিনীর শহরের ধ্বংসপ্রাপ্ত সেই রক্ষা কবচ পুনরায় সৃষ্টি হবে, আর সমুদ্রের তলদেশে আয়নাতে থাকা আমাদের জীবন রহস্যের মুখোশ উন্মোচিত হবে। আমরা ধ্বংস হয়ে যাব। অধরার সব মনে পড়তেই অধরা রুদ্রকে চাপটে ধরে বলতে লাগলো, রুদ্র, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে চিনতে পারিনি। আমার জনম জনমের ভালোবাসাকে আমি চিনতে পারিনি। রাজকুমারী, আমি জানতাম আমার ভালোবাসার শক্তি তোমাকে আমার থেকে দূরে থাকতে দিবে না। এখন সময় নষ্ট করা উচিত না। তোমাদের কথা হয়তো রাক্ষসরা জেনে গেছে। তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, সময় নষ্ট না করে। অধরা আর কালক্ষেপণ না করে রাজি হয়ে যায়। রুদ্র আর অধরার বিয়ের সন্ধ্যার আগেই সম্পূর্ণ হয়। সূর্য পাটে বসেছে। এমন সময় পশ্চিমে এক লাল রক্তের মতো রেখা সমুদ্রের পৃষ্ঠে চলে যায়। আকাশে সূর্যের সরল রেখা বারবার নীলাভ বর্ণের সেই চাঁদ ওঠে। রাক্ষসদের ঘুম ভেঙে যায়। পূর্ণ শক্তি ফিরে পায় তারা। এদিকে অধরা আর রুদ্র পাশাপাশি বসে আছে। অধরা নিজ থেকেই বলল, রুদ্রার সময় নষ্ট করা ঠিক হবে না। যে কোনো সময় রাক্ষসরা হামলা করতে পারে। এক্ষুনি আমাদের মিলিত হওয়া উচিত। রুদ্রের মাঝে রাক্ষসদের ছায়া প্রবেশ করার আগেই অধরা রুদ্রকে জড়িয়ে ধরল। রাক্ষস পল্লী কেঁপে উঠল জড়িয়ে ধরাতে। রাক্ষসটা ঝড়ের বেগে আসতেছে। এদিকে অধরা রুদ্রের কাছে নিজেকে বিলীন করে দেয়। রাজপ্রাসাদে যখনই রাক্ষসরা হাতে দিবে, তখনই অধরা আর রুদ্রের মিলন হয়ে যায়, আর এক অদৃশ্য সুরক্ষা কবচ রাজপ্রাসাদকে ঘিরে ফেলে। রাক্ষসটা ছুঁতে পারে না। সকালবেলা অধরার ঘুম ভাঙে রুদ্রের বুকে। ঘুম ভাঙতেই দেখে তাদের সামনে এক সমুদ্রের ভিতরে স্বচ্ছ গ্লাস রাখা। রুদ্র দেখে খানিকটা অবাক হয়। তখন সমুদ্র থেকে আওয়াজ আসে, এই গ্লাসের মাঝে রয়েছে রাক্ষসদের প্রাণ, আর এই গ্লাস যদি তোমরা আগুনের পাহাড়ে নিক্ষেপ করো, তাহলে রাক্ষসটা পুনরায় আগের রূপ ধারণ করবে। সকালেই গোসল করে অধরা আর রুদ্র বেরিয়ে পড়ে একটা ছোট্ট সেই
নীলাভোর সাগরের সন্ধানে। একটা সময় তারা সেখানে নানা বাধা প্রশ্নের সম্মুখীন হয়ে পৌঁছে যায়। তারপর সেই আয়না উদ্ধার করে আগুনের পর্বতে ফেলে রাক্ষসদের থেকে মায়াবিনী শহরকে রক্ষা করে।